এখন আমরা পড়ব দ্য মাইটি পলিস্যাকারাইড। এর আগের ক্লাসগুলোতে আমরা যথাক্রমে মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড এবং অলিগোস্যাকারাইড পড়ে আসছি। এবার আমাদের শর্করার একদম শেষ অংশ অর্থাৎ পলিস্যাকারাইড, এটা হচ্ছে আমরা পড়ব। তো পলিস্যাকারাইড কিন্তু অনেক বিশাল একটা টপিক অ্যান্ড অনেক জানার কিছু আছে, এই কারণে লিখছি দ্য মাইটি পলিস্যাকারাইড। এখন এই পলিস্যাকারাইড শব্দটারে যদি আমরা ভাঙি এর আগের সবগুলা ইয়ের মতোই, ক্লাসের মতোই আমরা সবসময় শুরু করব একটা শব্দ ভাঙন দিয়ে। বায়োলজিতে যে কোনো শব্দ যখন আমরা প্রথম দেখব তখন আমরা ওটাকে ভাঙার চেষ্টা করবো, যে ওটাকে ভাঙলে প্রত্যেকটা আলাদা আলাদা ওয়ার্ড কী মিন করে, তখন ওগুলো যদি আমরা জোড়া দিয়ে দিই তাহলে কিন্তু আমরা একটা প্রবাবল মিনিং বের করতে পারবো আউট অফ নো ওয়ার্ড। ধরো তুমি কিছু জানোই না, বাট তাও তুমি একটা প্রবাবল মিনিং বের করে ফেলতে পারবা। তো এই জায়গায় ধরো পলিস্যাকারাইড আছে, তো এই জায়গায় দুইটা ওয়ার্ড মেইনলি, পলি আর স্যাকারাইড, ঠিক আছে। তো পলি মানে কি? পলি মানে হচ্ছে বহু, আর স্যাকারাইড মানে কি? স্যাকারাইড বা স্যাকারিড মানে হচ্ছে চিনি। তো সিম্পলি পলিস্যাকারাইড মানে হচ্ছে বহু চিনি, অর্থাৎ যে কার্বোহাইড্রেটে ভাঙলে তুমি অনেক বা বহু মনোস্যাকারাইড পাবা, সেটাই হচ্ছে পলিস্যাকারাইড। এখন এই অনেক বা বহুর সংখ্যাটা কত? আমরা যখন অলিগোস্যাকারাইড পড়ছিলাম তখন দেখছিলাম 3 থেকে 10টা মনোস্যাকারাইড যদি একসাথে যুক্ত হয় তাহলে তখন সেটারে আমরা অলিগোস্যাকারাইড বলতেছিলাম। তার মানে কি, যদি 10-এর অধিক সংখ্যক মনোস্যাকারাইড একসাথে যুক্ত হয়ে একটা কার্বোহাইড্রেট তৈরি করে, অথবা আমরা অন্যভাবে বলতে পারি যে একটা পলিস্যাকারাইডকে ভাঙলে অথবা কোনো কার্বোহাইড্রেটকে ভাঙলে অথবা আদ্র বিশ্লেষণ করলে, ভাঙা মানে আদ্র বিশ্লেষণ করা, আমরা এর আগের ক্লাসে পড়ছিলাম। আদ্র বিশ্লেষণ মানে কি? আদ্র বিশ্লেষণ মানে হচ্ছে পানি যুক্ত করা, এবং বেশিরভাগ ক্ষেত্রে আদ্র বিশ্লেষণ করা হয় হচ্ছে একটা অ্যাসিডিক স্টেটে, অ্যাসিডিক পরিবেশে। আর পানি যোগ করলে অর্থাৎ আদ্র বিশ্লেষণ করলে পলিস্যাকারাইডের ক্ষেত্রে 10-এর অধিক মনোস্যাকারাইড পাওয়া যাবে, তখন আমরা সেটারে পলিস্যাকারাইড বলতে পারবো। ঠিক আছে, আশা করি একটু বুঝতে পারছো পলিস্যাকারাইডের সম্পর্কে। এখন পলিস্যাকারাইডের বৈশিষ্ট্য, প্রকারভেদ, এইগুলো আমাদের জানা লাগবে। আর পলিস্যাকারাইড আসলে অনেক বিশাল একটা জিনিস, অনেক ভাস্ট একটা জিনিস, আমরা ধীরে ধীরে সব কিছুই জানবো। গুরুত্বপূর্ণ যে কয়েকটা পলিস্যাকারাইড আছে আমাদের বইয়ে, সেগুলোর 3টা নিয়ে আলোচনা করা হয়েছে। সো গুরুত্বপূর্ণ পলিস্যাকারাইড কি কি আছে সেগুলো হচ্ছে স্টার্চ, এগুলো হচ্ছে উদাহরণ, যে পলিস্যাকারাইডের উদাহরণ কোনগুলো? স্টার্চ, তারপরে গ্লাইকোজেন, তারপরে সেলুলোজ, এবং হেমিসেলুলোজ, এরকম আরও অনেক আছে। ঠিক আছে, সো মোটামুটি এইগুলাই হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ পলিস্যাকারাইডগুলো। আশা করি বুঝতে পারছো এই পর্যন্ত। এখন পলিস্যাকারাইডের কিছু বৈশিষ্ট্য আমরা দেখি। এখন মোনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, অলিগোস্যাকারাইড, এগুলোর যে বিভিন্ন বৈশিষ্ট্যগুলো দেখছিলাম, ঠিক সেই একই ভিত্তিতে, একই বেসিসে আমরা পলিস্যাকারাইডের বৈশিষ্ট্য দেখব। সো প্রথমেই যদি চিন্তা করো যে পলিস্যাকারাইড কি আসলে রিডিউসিং হবে নাকি নন রিডিউসিং হবে? পলিস্যাকারাইড কি আসলে রিডিউসিং হবে নাকি নন রিডিউসিং হবে? আসলে পলিস্যাকারাইডের কি রিডিউসিং হওয়া পসিবল? দেখো, অনেক 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 মনোস্যাকারাইড একসাথে যুক্ত হচ্ছে, তার মানে তাদের মধ্যে লাখ লাখ গ্লাইকোসাইডিক বন্ড ক্রিয়েট হচ্ছে। যখন গ্লাইকোসাইডিক বন্ড ক্রিয়েট হচ্ছে তখন কিন্তু তাদের যে মুক্ত কার্যকারী মূলকটা ছিল, অ্যালডিহাইড মূলক কিংবা কার্বনিল মূলক বলো অথবা কিটোন মূলক বলো না কেন, এই মূলকগুলা কিন্তু আর সরাসরি উন্মুক্ত নাই, এগুলা কিন্তু বন্ড ক্রিয়েট করে ফেলতেছে। তার মানে এগুলো আর পরবর্তীতে কোনো বিক্রিয়া করতে পারবে না সরাসরি। ঠিক আছে, তার মানে প্রথমত এই যে বিষয়টা আছে যে পলিস্যাকারাইড সমূহ সব হবে নন রিডিউসিং, কোনো পলিস্যাকারাইডই আর রিডিউসিং পাবো না আমরা। সো বিজারক শর্করার দিন শেষ পলিস্যাকারাইডের যুগে বাংলাদেশ। ঠিক আছে, তারপরে দ্বিতীয় বৈশিষ্ট্য যেটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে এরা পানিতে দ্রবণীয় হয় কি হয় না। পলিস্যাকারাইডের যে উদাহরণ দিলাম আমরা শুরুতে, স্টার্চ, গ্লাইকোজেন, দেখো স্টার্চের কথা চিন্তা করো, স্টার্চ কিংবা সেলুলোজ। গ্লাইকোজেন সাধারণত আমরা দেখি না, স্টার্চ দেখি, যেমন ভাত খাই, আটা খাই, এগুলো কিন্তু স্টার্চ। আবার পাটের আঁশ কিংবা গাছের কোষ প্রাচীরে কিংবা বাকলে যেগুলো থাকে সেগুলো হচ্ছে সেলুলোজ, কাঠে থাকে সেলুলোজ, তুলায় থাকে সেলুলোজ। তো এইগুলা কি আসলে পানিতে দ্রবীভূত হয়? হয় না। তো আমরা মোটামুটি যে পলিস্যাকারাইডগুলো চিনি
অথবা অচেনাও আছে যেগুলো, কোনোটাই হচ্ছে পানিতে দ্রবীভূত হয় না। ঠিক আছে, সো পলিস্যাকারাইডগুলো পানিতে অদ্রবণীয়, পানিতে অদ্রবণীয়। ঠিক আছে, এখন তোমাদের প্রতি আমার একটা কোশ্চেন। আমি এর আগের ক্লাসে যখন আমি ডাইস্যাকারাইড পড়াচ্ছিলাম তখন বলছিলাম, একটা জিনিস ব্যাখ্যা করছিলাম যে পানিতে দ্রবণীয় কিন্তু অ্যালকোহল এবং ইথারে অদ্রবণীয় বলে একটা টার্ম ছিল সুক্রোজের ক্ষেত্রে। ঠিক আছে, ঠিক ওই রকমভাবে তোমরা একটু মাথা খাটায় কিংবা হচ্ছে ইন্টারনেট ইউজ করে যেভাবেই হোক, আমি চাই যে তোমরা এই হোমওয়ার্কটা করো যে পানিতে কেন অদ্রবণীয়। সব কিছু যদি বলে দেই বা স্পুন ফিডিং করে দেই তাহলে কিন্তু হলো না। একটা টিচারের কিংবা একজন ইনস্ট্রাক্টরের মেইন কাজ হচ্ছে তোমার মধ্যে কোশ্চেন জাগ্রত করাইতে পারা কিংবা বিভিন্ন অ্যাসপেক্ট থেকে চিন্তা করাইতে পারা। ঠিক সেরকম আমি তোমার একটার সলিউশন বলে দিছি, এখন আরেকটার সলিউশন বের করার দায়িত্ব তোমার। ঠিক আছে, তো পানিতে অদ্রবণীয়, এখন কেন অদ্রবণীয় এটা হচ্ছে তোমরা বের করবা। ঠিক আছে, আচ্ছা, এবং এদের স্বাদের কথা চিন্তা করো যে এদের স্বাদ কীরকম। স্বাদ, এদের স্বাদ হচ্ছে স্বাদহীন, মোটামুটি বলা যায় যে কোনোটাই মিষ্টি না, স্বাদহীন, অথবা আমরা বলতে পারি যে মিষ্টি না। সো এই যে তিনটা বৈশিষ্ট্য, এটা হচ্ছে একদম সাধারণ বৈশিষ্ট্য যে সবগুলা পলিস্যাকারাইডের মধ্যেই এই বৈশিষ্ট্যটা থাকবে যে স্বাদ কীরকম, এর স্বাদহীন, কোনো স্বাদ নাই। পানিতে কীরকম হবে, দ্রবীভূত হবে নাকি হবে না, এরা পানিতে দ্রবীভূত হবে না, এবং এরা নন রিডিউসিং, অর্থাৎ এরা কোনো ধরনের জারণ বিক্রিয়া করবে না। ঠিক আছে, এখন আমরা যদি প্রকারভেদ দেখি যে এই যে পলিস্যাকারাইডের প্রকারভেদ কি কি আছে, তখন আমরা দেখতে পারবো যে মেইনলি আমরা মোটা দাগে দুই ধরনের পলিস্যাকারাইড দেখতে পাই। ঠিক আছে, যে পলিস্যাকারাইড ঠিক আছে, এই পলিস্যাকারাইডের কয় ধরনের প্রকারভেদ পাওয়া যায়? দুই ধরনের প্রকারভেদ পাওয়া যায়। প্রথম প্রকারভেদ কি, সেটা হচ্ছে গাঠনিক পলিস্যাকারাইড। গাঠনিক পলিস্যাকারাইড, এবং আরেকটা হচ্ছে সঞ্চয় পলিস্যাকারাইড। গাঠনিক পলিস্যাকারাইড এবং সঞ্চয়ী পলিস্যাকারাইড। ঠিক আছে, এখন গাঠনিক পলিস্যাকারাইডের উদাহরণ কোনগুলা? গাঠনিক পলিস্যাকারাইডের উদাহরণ হচ্ছে আমাদের যেগুলা গঠন করতে কাজে লাগে, যেমন কি সেলুলোজ, হেমিসেলুলোজ, এইগুলা হচ্ছে গাঠনিক পলিস্যাকারাইডের উদাহরণ। কারণ কি, এগুলো গাছে থাকে, কাঠে থাকে, এগুলো গাছের সাপোর্টিং টিস্যু হিসেবে কাজ করে, কিংবা গাছের যে দাঁড়ায় আছে এত বড় গাছ, এর গঠন দিতেছে বা সাপোর্টিং গঠন কিংবা হচ্ছে স্ট্রাকচার দিতেছে মেইনলি। ঠিক আছে, সেলুলোজ, হেমিসেলুলোজ। ঠিক আছে, তারপরে সঞ্চয় পলিস্যাকারাইড কোনগুলা? সঞ্চয় পলিস্যাকারাইড হচ্ছে স্টার্চ। স্টার্চ কাদের ক্ষেত্রে সঞ্চয়ী? এটা হচ্ছে উদ্ভিদের ক্ষেত্রে, উদ্ভিদ স্টার্চ সঞ্চয় করে। ঠিক আছে, এবং প্রাণীর ক্ষেত্রে সেটা হচ্ছে গ্লাইকোজেন। স্টার্চ এবং গ্লাইকোজেন এরা হচ্ছে সঞ্চয়ী পলিস্যাকারাইড, এরা কি প্রাণীতে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝাইতে পারছি যে পলিস্যাকারাইডের প্রকারভেদ কত প্রকার? দুই প্রকার, গাঠনিক পলিস্যাকারাইড, সঞ্চয়ী পলিস্যাকারাইড। গাঠনিক পলিস্যাকারাইড হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, যারা হচ্ছে উদ্ভিদের দেহ গঠন করতেছে, এবং সঞ্চয়ী পলিস্যাকারাইড স্টার্চ, যারা উদ্ভিদ সঞ্চয় করতেছে, বিভিন্ন ধান, গম, বীজ, কি কন্দ, টিউবার কিংবা হচ্ছে ফল, এগুলোর মধ্যে। এবং সঞ্চয়ী প্রাণী সঞ্চয় করতেছে হচ্ছে গ্লাইকোজেন। গ্লাইকোজেন মানুষ কই সঞ্চয় করে? মানুষের হচ্ছে পেশিতে এবং লিভারে মেইনলি হচ্ছে গ্লাইকোজেন সঞ্চয় হয়। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত বুঝতে পারছো তোমরা। এখন আমাদের পরবর্তী টপিকে যাওয়া লাগবে, সেটা হচ্ছে যে এগুলোর ডিটেলসে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা পলিস্যাকারাইড সম্পর্কে কিন্তু আমাদের জানা লাগবে। প্রথমেই আমরা যেটা নিয়ে জানবো সেটা হচ্ছে স্টার্চ বা শ্বেতসার। ঠিক আছে, তো শ্বেতসার বা স্টার্চের ক্ষেত্রে কি, যে এটা কিসের পলিমার? ঠিক আছে, শ্বেতসার বা স্টার্চের যদি আমরা ভাঙি তাহলে আমরা পাবো হচ্ছে মেইনলি গ্লুকোজ।
কোন ধরনের গ্লুকোজ পাবো? আমরা পাবো হচ্ছে আলফা ডি গ্লুকোজ। এই গ্লুকোজগুলো পরস্পরের মধ্যে আলফা 1,4 এবং আলফা 1,6 উভয় বন্ধন দ্বারা যুক্ত থাকে। ঠিক আছে, উভয় বন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত হইতে 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 অনেক বড় চেইন গঠন করে, অর্থাৎ শ্বেতসার গঠন করে। ঠিক আছে, তো এখন শ্বেতসারের মধ্যে আমরা যদি স্ট্রাকচার দেখি, শ্বেতসারের মধ্যে দুই ধরনের স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। একটা হচ্ছে অ্যামাইলোজ, স্ট্রাকচার দেখা যায়, এবং আরেকটা দেখা যায় হচ্ছে অ্যামাইলোপেকটিন। ঠিক আছে, অ্যামাইলোজ কতটুকু থাকে? অ্যামাইলোজ থাকে হচ্ছে 22% এবং অ্যামাইলোপেকটিন থাকে হচ্ছে 78%। ঠিক আছে, এটা কিন্তু হচ্ছে নাম দেখে বুঝতে পারতেছো, অ্যামাইলোজ নামে ছোট থাকেও কম 22%, অ্যামাইলোপেকটিন নামেও বড় থাকেও বেশি 78%। এখন এই যে অ্যামাইলোজ, এই অ্যামাইলোজের মধ্যেই হচ্ছে মেইনলি আমাদের যে আলফা 1,4 লিঙ্কেজ এই বন্ড থাকে, এবং অ্যামাইলোপেকটিনের মধ্যে থাকে হচ্ছে আলফা 1,4 এবং আলফা 1,6, এই বোথ বন্ড থাকে হচ্ছে অ্যামাইলোপেকটিনের মধ্যে। ঠিক আছে, এখন কিভাবে থাকতেছে বন্ডগুলো, কীরকমভাবে ক্রিয়েট হইতেছে চলো আমরা দেখি একটু করে। ঠিক আছে, তো ধরো এটা হচ্ছে অ্যামাইলোজ। ঠিক আছে, হ্যাঁ, এখন যেহেতু আলফা ডি গ্লুকোজ আমরা বলতেছি, তাইলে সেক্ষেত্রে কি হবে? ওএইচটা থাকবে হচ্ছে নিচের দিকে, এইচ থাকবে হচ্ছে উপরের দিকে। এখন আবার এটা হচ্ছে আর একটা গ্লুকোজ, এটার ক্ষেত্রেও কীরকম? ওএইচ থাকবে নিচের দিকে, এইচ থাকবে উপরের দিকে। এটার ক্ষেত্রেও সেম, ওএইচ হচ্ছে নিচের দিকে, এইচ উপরের দিকে। ঠিক আছে, এখন বাকিগুলা আমাদের এই জায়গায় কোনো প্রয়োজনীয়তা নাই এর, এই কারণে আমরা দেই নাই। সো শুধু প্রয়োজনীয়তা আছে হচ্ছে এই পাশে। সরি, ঠিক আছে, দেখো এই জায়গায় হচ্ছে এখন এটা হচ্ছে 1 নাম্বার কার্বন এবং এটা হচ্ছে কয় নাম্বার কার্বন? 4 নাম্বার কার্বন। দেখো এখন এই দুটার মধ্যে বন্ধন হবে হচ্ছে 1 নাম্বার কার্বনের যে ওএইচ আছে এবং 4 নাম্বার কার্বনের যে ওএইচ আছে, এই দুইটার মধ্যে হচ্ছে মেইনলি বন্ড ক্রিয়েট করবে। এই দুইটা হচ্ছে তোমার পানি হিসাবে বের হয়ে যাবে এবং থাকবে হচ্ছে সিওসি বন্ড। ঠিক আছে, এটা কিন্তু এর আগে আমরা দেখছিলাম। আলটিমেটলি স্ট্রাকচারটা কীরকম হবে সেটা দেখা যাবে হচ্ছে এরকম। ঠিক আছে, এই দেখো এটা হচ্ছে আমাদের আলফা 1,4 লিঙ্কেজ, অ্যান্ড এইভাবেই চলতেই থাকবে চলতেই থাকবে। এখন আলফা 1,4 লিঙ্কেজ এটা কই পাওয়া যায়? এটা হচ্ছে শুধুমাত্র অ্যামাইলোজে পাওয়া যায় এবং অ্যামাইলোপেকটিনেও পাওয়া যায়, দুইটাতেই পাওয়া যায়। এখন এর সাথে যদি আমরা আরও অ্যাড করি, উপরে কিন্তু CH2OH আছে, এটা আবার তোমরা ভুলে যাও না। ঠিক আছে, 6 নাম্বার কার্বন। এখন বিক্রিয়াটা হবে কই? আবার যখন আমরা চিন্তা করতেছি যে আলফা 1,4 বন্ড তো হয়ে গেল, এখন আলফা 1,6 বন্ড কীভাবে হবে? 1,6 বন্ড কীভাবে হবে বলো তো? সেই ক্ষেত্রে এই ধরো হচ্ছে এটা একটা আলফা 1,4 বন্ড ক্রিয়েট করে আছে, ঠিক আছে। এখন এই জায়গায় ধরো এই পাশে আরও অনেক আছে, এই পাশে হচ্ছে আরও অনেকগুলা গ্লুকোজ আছে। ঠিক আছে, অনেক বড় একটা চেইন আসতেছে আসতেছে আস্তে আস্তে, এটা হচ্ছে একদম প্রান্তীয় যে কার্বনটা। ঠিক আছে, এই জায়গায় তাহলে কি থাকবে? নিচের দিকে আছে OH এবং উপরের দিকে আছে হচ্ছে H। এখন এর নিচে আরও আরেকটা চেইন আছে, আরেকটা চেইন কিভাবে আছে?
সেই চেইনটা আছে হচ্ছে এরকম করে। ঠিক আছে, কারণ এই চেইনের উপরে কি আছে, CH2OH। এখন এই যে CH2OH, এই 6 নাম্বার কার্বন, এই 6 নাম্বার কার্বন আর এই যে 1 নাম্বার কার্বন, এই দুইটার মাঝে যে OH গুলো আছে এদের মধ্যে হচ্ছে বন্ধন ক্রিয়েট হবে। ঠিক আছে, সো এই OH এবং এই জায়গার হচ্ছে H, এই দুইটা হয়ে যাবে আউট হয়ে কি তৈরি করবে, পানি তৈরি করবে। সো যদি পানি তৈরি করে তাহলে বন্ধনটা আসলে কীরকম হবে, বন্ধনটা হবে হচ্ছে এরকম। OH তো চলে গেছে, আসে শুধু CH2। ঠিক আছে, সো বিষয়টা দেখতে হবে হচ্ছে অনেকটা এরকম যে OCH2, এই হচ্ছে আলফা 1,6 লিঙ্কেজ। সো দেখছো, এটা হচ্ছে অ্যামাইলোপেকটিন। আলফা 1,6 লিঙ্কেজ এই জায়গায় ক্রিয়েট করলো এবং এই জায়গায় তো হচ্ছে আগে থেকে আলফা 1,4 লিঙ্কেজ ক্রিয়েট করাই আছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যামাইলোপেকটিন। আশা করি অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিনের স্ট্রাকচার বুঝছো। এখন এই যে অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন, এই দুটো মিলেই কিন্তু আসলে স্টার্চ গঠন করে। সো এরকম অ্যামাইলোপেকটিনই বেশি আছে, যেগুলো হচ্ছে এই প্যাচগোসওয়ালা, এরাই থাকে হচ্ছে 78%। আর অ্যামাইলোজ যেটা একদম সরল, শুধুমাত্র আলফা 1,4 লিঙ্কেজ দিয়ে এই এক পাশ থেকে আরেক পাশে বাড়তেইছে, উপরে নিচে আর কোনো শাখা রাখা বৃদ্ধি করতেছে না, সেটা হচ্ছে অ্যামাইলোজ। ঠিক আছে, সো তাইলে আমরা কি দেখলাম, অ্যামাইলোপেকটিন কি শাখান্বিত। সো একটা যেহেতু শাখান্বিত, তার মানে ওভারঅল আমরা কিন্তু স্টার্চে বলতে পারি হচ্ছে শাখান্বিত। সো ওভারঅল স্টার্চ কিন্তু শাখান্বিত। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি তোমাদের। এখন এই যে স্টার্চ কিংবা শ্বেতসার, এই স্টার্চ বা শ্বেতসার কিন্তু মেইনলি কোন জায়গাগুলোতে থাকে, যখন আলু কিংবা ধান, বিভিন্ন বীজ, ফল, এই বিষয়গুলো, এই জায়গাগুলোতেই কিন্তু হচ্ছে আমাদের স্টার্চ কিংবা শ্বেতসার থাকে। ঠিক আছে, তো আমরা সবচেয়ে বড় যে স্টার্চ অণু, এটা পাবো হচ্ছে আমরা আলুতে, এবং সবচেয়ে ছোট স্টার্চ অণু এটা পাবো হচ্ছে আমরা ধানে। এই ইনফরমেশনটা কিন্তু তোমাদের মনে রাখা লাগবে। ঠিক আছে, এটা কোশ্চেনে আসে যে সবচেয়ে বড় স্টার্চ অণু কই থাকে কিংবা সবচেয়ে ছোট স্টার্চ অণু কই থাকে, এটা এমসিকিউর জন্য তোমাদের জানা লাগবে। ঠিক আছে, এখন এর আগের পেজে যখন আমি অ্যামাইলোজ আর অ্যামাইলোপেকটিন পড়তেছিলাম, একটা ইনফরমেশন তোমাদের দিতে ভুলে গেছি, সেটা এই যে অ্যামাইলোজ, এই অ্যামাইলোজ গঠন হয় হচ্ছে আমাদের মূলত 200 থেকে 1000টি গ্লুকোজ অণু নিয়ে, 200 থেকে 1000টি গ্লুকোজ অণু নিয়ে গঠিত হয়ে হচ্ছে এই অ্যামাইলোজ। এবং অ্যামাইলোপেকটিন যে আছে, এই অ্যামাইলোপেকটিন গঠিত হয় হচ্ছে 2000 থেকে 2 লাখ, 2000 থেকে 200,000, অর্থাৎ 2000 থেকে 2 লাখটি এই গ্লুকোজ অণু নিয়ে হচ্ছে অ্যামাইলোপেকটিন গঠিত হয়। ঠিক আছে, আশা করি এটা বুঝতে পারছো। এখন স্টার্চের বৈশিষ্ট্য জানা লাগবে। ঠিক আছে, আর স্টার্চ কিংবা পলিস্যাকারাইড, এই পলিস্যাকারাইডের যে সাধারণ সংকেত আছে সেটা একটু তোমাদের দেখাই। পলিস্যাকারাইড এর সাধারণ সংকেত, পলিস্যাকারাইডের সাধারণ সংকেত কোনটা? পলিস্যাকারাইডের সাধারণ সংকেত হচ্ছে C6H10O5, C6H10O5 ইন্টু N, অর্থাৎ N সংখ্যক অনুযুক্ত হয়ে পলিস্যাকারাইড ক্রিয়েট করবে। ঠিক আছে, এটা সাধারণ সংকেত C6H10O5। কারণ কি H10O5 কেন? কারণ প্রত্যেকটা যখন আমাদের বন্ড ক্রিয়েট করবে, গ্লাইকোসাইডিক বন্ড ক্রিয়েট করবে, তখন কিন্তু হচ্ছে H2 বের হয়ে যাবে। তো দেখছো C6H12 হওয়ার কথা ছিল হচ্ছে 10, কারণ 2টা বের হয়ে গেছে পানিতে, এবং O6 হওয়ার কথা ছিল হচ্ছে 5, কারণ একটা হচ্ছে O বের হয়ে গেছে। ঠিক আছে, এখন আমাদের জানা লাগবে হচ্ছে স্টার্চের ধর্ম কি। স্টার্চের ধর্ম,
এখন আবার তো এই জায়গায় গ্যাঞ্জাম লাগাইও না যে স্টার্স হিন্দু নাকি মুসলমান নাকি খ্রিস্টান। সো ওই রকম ধর্ম না, এই ধর্ম মানে হচ্ছে ক্যারেক্টারিস্টিক বা বৈশিষ্ট্য, ঠিক আছে? সো স্টার্চের ধর্ম। স্টার্চের কি কি ধর্ম আছে? প্রথমত, আচ্ছা, স্টার্চের ধর্মগুলা আমরা মনে রাখতে পারি একটা শর্টকাট দিয়ে, সেটা হচ্ছে নানি। না নি। কিভাবে মনে রাখবো? চলো দেখি। প্রথমেই যদি বলে যে তোমার স্টার্চের কি কোনো গন্ধ আছে, না, তার মানে কি গন্ধহীন, ঠিক আছে, স্টার্চ গন্ধহীন। তারপরে তোমারে বললো স্টার্চের কি কোনো বর্ণ আছে, না, স্টার্চ বর্ণহীন। সব কিছুর অ্যান্সারই হচ্ছে না। তারপরে 3 নম্বরে তোমারে বললো যে স্টার্চ কি হচ্ছে স্বাদ আছে কোনো, না, স্টার্চের কোনো স্বাদই নাই, স্বাদহীন, ঠিক আছে। তারপরে তোমার 4 নম্বরে বললো যে স্টার্চ এটা কি হচ্ছে পানিতে দ্রবণীয়, না, পানিতে অদ্রবণীয়। তারপরে বললো যে স্টার্চ কি অ্যালকোহল এবং ইথারে দ্রবণীয়, এর অ্যান্সার হচ্ছে না, অ্যালকোহল এবং ইথার এগুলাতেও দ্রবণীয় না, অদ্রবণীয়। এখন স্টার্চকে যদি তুমি ফেলিং দ্রবণ দিয়ে বিজারণ করতে চাও, ফেলিং দ্রবণ দিয়ে ফেলিং দ্রবণ দাও, তাহলে স্টার্চ বিজারিত হয় না। ফেলিং দ্রবণ দাও স্টার্চের মধ্যে, স্টার্চ কি বিজারিত হয় না, ফেলিং দ্রবণ দিয়ে বিজারিত হয় না। সো সবগুলাই না। আর নিকেল স্টার্চে যদি তুমি আয়োডিন যোগ করো তাহলে কোন বর্ণ দেয়? আয়োডিন যোগ করলে হচ্ছে এটা দিবে নীল বর্ণ, ঠিক আছে। সো এই কারণে বলা হয় হচ্ছে যে স্টার্চে নানি দিয়ে মনে রাখতে পারি আমরা। তো গন্ধ নাই, বর্ণ নাই, স্বাদ নাই, পানিতে দ্রবীভূত হয় না, অ্যালকোহলে দ্রবীভূত হয় না, ইথারে দ্রবীভূত হয় না, দেন ফেলিং দ্রবণ দিয়ে বিজারিত হয় না, এই সবগুলাই না। আর আয়োডিনের যোগ করলে হচ্ছে নীল। এখন তোমাদের একটা কোশ্চেন আসতে পারে যে ভাই ফেলিং দ্রবণ কি? ফেলিং দ্রবণ হচ্ছে একটা স্পেশাল মিক্সচার। কিসের মিক্সচার? সেটা হচ্ছে যে ফেলিং দ্রবণ, ঠিক আছে। এই ফেলিং দ্রবণটা হচ্ছে জলীয় কপার সালফেট, অর্থাৎ কপার সালফেট ইন্টু 5H2O প্লাস সোডিয়াম পটাশিয়াম টার্টারেট। এই দুইটা দ্রবণ যখন একসাথে মিক্স করা হয় তখন যেটা তৈরি হয় সেটাকে বলা হয় ফেলিং দ্রবণ। ফেলিং দ্রবণ কোন কাজে লাগে? যখন আমরা কোনো পলিস্যাকারাইড বা শর্করারে ফেলিং দ্রবণের ভিতরে দেই, যদি সেই দ্রবণের বর্ণ পরিবর্তিত হয়ে লাল কালার হয়, তার অর্থ হচ্ছে এই শর্করাটা ছিল বিজারক শর্করা বা রিডিউসিং সুগার। আর যদি বর্ণ পরিবর্তন না হয়, যেরকম ছিল সেরকমই থাকে, তখন তারে বলি হচ্ছে আমরা নন রিডিউসিং সুগার। তো যেহেতু স্টার্চ একটা পলিস্যাকারাইড এবং নন রিডিউসিং সুগার, সো ফেলিং দ্রবণ দিলে কোনো বর্ণ তৈরি হবে না। আর আয়োডিনের ব্যাপারটা কি, যে আমরা যখন দেখতেছিলাম স্ট্রাকচারটা, অনেক কমপ্লেক্স স্ট্রাকচার দেখতেছিলাম না, ও বন্ড, সেই যে কমপ্লেক্স স্ট্রাকচার, এই কমপ্লেক্স স্ট্রাকচারগুলো একসাথে যখন লেগে লেগে থাকে, সো এর মাঝখানে আমরা যখন আয়োডিন যোগ করি, সো এই মাঝখানে আয়োডাইড ঢুকে যায়, সামহাও ঢুকে কমপ্লেক্স যৌগ গঠন করে। এই যৌগটার নাম কি? এই যে কমপ্লেক্স যৌগ গঠন করলো, কমপ্লেক্স যৌগটার নাম হচ্ছে অ্যামাইলোজ আয়োডাইড কমপ্লেক্স এবং অ্যামাইলোপেকটিন আয়োডাইড কমপ্লেক্স। এই হচ্ছে দুইটা স্পেশাল যৌগ গঠন করে। এখন এই অ্যামাইলোজ আয়োডাইড কমপ্লেক্স আর অ্যামাইলোপেকটিন আয়োডাইড কমপ্লেক্স, এই দুইটা যৌগ আসলে স্টার্চের মধ্যে যে ইলেকট্রনগুলো ছিল, যৌগতে যে ইলেকট্রনগুলো ছিল, সো ইলেকট্রনের কক্ষপথ এরা চেঞ্জ করে দেয়, ইলেকট্রনের কক্ষপথ চেঞ্জ করে দেয়। সো ইলেকট্রনের কক্ষপথ চেঞ্জ হলে কি হবে? ওই জায়গা থেকে শক্তি নির্গত হবে, অ্যান্ড যে শক্তিটা নির্গত হয় ওই শক্তিটাই হচ্ছে আমরা নীল আলো হিসাবে দেখতে পারি, নীল আলো।
নীল বর্ণ হিসাবে দেখতে পারি আমরা, ঠিক আছে। এই হচ্ছে ফ্যাক্ট যে আয়োডিন যখন যোগ করি তখন কিছু বিক্রিয়া হয়, বিক্রিয়া হয়ে এই কমপ্লেক্স যৌগ দুইটা গঠন করে, অ্যান্ড এই কমপ্লেক্স যৌগ দুইটা পরবর্তীতে যে ইলেকট্রনের কক্ষপথ চেঞ্জ করে দেয়, যেটা শক্তি বিকিরণ করে, এই শক্তি হচ্ছে আমাদের লীন বর্ণ হিসাবে দেখা যায়। আশা করি এই পর্যন্ত বুঝাইতে পারছি। এখন স্টার্চের যে বৈশিষ্ট্যগুলো, এই বৈশিষ্ট্যগুলো এই নানি ছাড়াও তুমি একটু তোমার আশেপাশের জিনিসপত্রের সাথে যদি রিলেট করতে চাও তাইলেই কিন্তু মিলাইতে পারবা। প্রথমে চিন্তা করো স্টার্চ কি। স্টার্চ হচ্ছে ভাত কিংবা হচ্ছে চাল, আসলে চাল, তারপরে হচ্ছে গম, এইগুলা। এখন চাল গম এগুলার কি স্পেশাল কোনো গন্ধ আছে? নাই, সো গন্ধহীন। তারপরে এগুলো যদি রাগের কাছে নাও, এটা কি কোনো সরি গন্ধহীন, স্পেশাল কোনো বর্ণ আছে? না, স্পেশাল কোনো বর্ণ নাই, সো গন্ধহীন, বর্ণহীন, স্বাদও তো লাগে না খাইতে, ঠিক না? তারপরে হচ্ছে পানিতে এগুলো যদি চুবাও তাহলে কি দ্রবীভূত হয়? তাও হয় না। ফেলিং দ্রবণ দিয়ে, এটা তো হচ্ছে জানো না, আমরা দেখলাম। এবং এরপরেও এই স্টার্চ রে যদি আমরা হচ্ছে উচ্চ তাপমাত্রা দেই তাহলে এটা ডেক্সট্রিন ও ম্যালটোজে পরিণত হয়। সো আমরা কি করলাম, এই যে স্টার্চ, এই স্টার্চে আমরা অনেক হাই টেম্পারেচার দিলাম, এই জায়গায় অনেক হাই টেম্পারেচার দিলাম। হাই টেম্পারেচার দিলে এই স্টার্চ ভেঙে কিসে পরিণত হবে? প্রথমে তৈরি হবে ডেক্সট্রিন প্লাস ম্যালটোজ, এবং পরবর্তীতে এটা ভেঙে গ্লুকোজ তৈরি করবে, ঠিক আছে। এই হচ্ছে বৈশিষ্ট্য বা ধর্ম। যে কয়টা বৈশিষ্ট্য পড়লাম সবগুলাই কিন্তু আমাদের মনে রাখা লাগবে, কারণ এই সবগুলা হচ্ছে আমাদের সিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট, অ্যান্ড মেডিকেল ভর্তি পরীক্ষার ক্ষেত্রে তো এমসিকিউতে মাস্ট আসবেই, ঠিক না? এখন স্টার্চের মূল কাজ কি? স্টার্চের মূল কাজ হচ্ছে উদ্ভিদ দেহে প্রধান সঞ্চিত উপাদান, উদ্ভিদ দেহে প্রধান সঞ্চিত পদার্থ হচ্ছে এই স্টার্চ, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। এই হচ্ছে স্টার্চের ধর্ম ছিল। এখন আমাদের জানা লাগবে হচ্ছে স্টার্চের ব্যবহার। স্টার্চ কি কি কাজে আমরা ব্যবহৃত করতে পারি? ব্যবহার, প্রথম ব্যবহার, যে স্টার্চ আমরা খাদ্য হিসেবে ব্যবহার করি। ভাত, গম এগুলো কি আমরা খাদ্য হিসেবে খাই না? সো খাদ্য হিসেবে ব্যবহার করি। তারপর এর দ্বিতীয় কাজ কি? দ্বিতীয় কাজ হচ্ছে যে সালোক সংশ্লেষণে তৈরি অধিকাংশ গ্লুকোজ। সো ধরো ফটোসিনথেসিসে উদ্ভিদের মধ্যে যে গ্লুকোজগুলো তৈরি হইলো, ফটোসিনথেসিসের ফলে কি উদ্ভিদে গ্লুকোজ তৈরি হয়। এখন গ্লুকোজ তো উদ্ভিদে গ্লুকোজ হিসেবে থাকে না, এই গ্লুকোজ কনভার্ট হয় হচ্ছে স্টার্চে, স্টার্চ হিসেবে থাকে। স্টার্চ হিসেবে কই থাকে? এটা হচ্ছে বীজে থাকে, কিংবা ফলে থাকে, অথবা টিউবার অর্থাৎ আলু টাইপের যে বিষয়গুলো এইগুলোতে থাকে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। তারপরে 3 নাম্বার ব্যবহার কি? 3 নাম্বার ব্যবহার হচ্ছে যে অ্যালকোহল তৈরিতে ব্যবহৃত হয় স্টার্চ। অ্যালকোহল তৈরিতে, অ্যালকোহল তৈরিতে কিভাবে ব্যবহৃত হয়? এই স্টার্চে প্রথমে ভেঙে গ্লুকোজে পরিণত করা হয়। স্টার্চ থেকে হচ্ছে গ্লুকোজ, এই গ্লুকোজের ফার্মেন্টেশন করা হয়। ফার্মেন্টেশন, এই গ্লুকোজের ফার্মেন্টেশন একটা প্রক্রিয়া। এই ফার্মেন্টেশনের ফলে এই গ্লুকোজ থেকে তৈরি হয় হচ্ছে ইথানল, C2H5OH। এটা তৈরি হবে হচ্ছে তোমার 2 মলিকিউল, এবং এর সাথে 2টা কার্বন ডাই অক্সাইড তৈরি হবে, ঠিক আছে। এই ফার্মেন্টেশন হচ্ছে অনেকটা অবাত শ্বসনের মতো। আমরা যখন আসলে অবাত শ্বসনই, বাট ফার্মেন্টেশন বলা হয় অন্য ক্রাইটেরিয়ার ভিত্তিতে। অর্থাৎ যখন অবাত শ্বসনটা আমাদের কোষের মধ্যে ঘটে তখন সেটারে হচ্ছে অবাত শ্বসন বলি। আবার অবাত শ্বসন যখন কোষের বাইরে ঘটে, একটা সজীব কোষের বাইরে ঘটে, তখন হচ্ছে মেইনলি সেটারে ফার্মেন্টেশন বলা হয়। আরও বেশ কিছু শর্ত আছে, সেগুলো আমরা যখন নবম অধ্যায় বা উদ্ভিদ শারীর তত্ত্ব পড়বো তখন দেখবো, ঠিক আছে। তো এই দেখো ফার্মেন্টেশনের ফলে স্টার্চ থেকে কি তৈরি হলো? এই যে অ্যালকোহল তৈরি হলো। এই অ্যালকোহল হচ্ছে মেইনলি চোলাই মদ বলা হয়, চোলাই মদ। আর এর বাণিজ্যিক নাম কি? বাণিজ্যিক নাম হচ্ছে ইথাইল অ্যালকোহল বা ইথানল, ইথানল বা ইথাইল অ্যালকোহল, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো অ্যালকোহল তৈরিতে কিভাবে ব্যবহৃত হইতেছে। তারপরে এর যদি আমরা চতুর্থ ব্যবহার দেখি, চতুর্থ ব্যবহার কি? চতুর্থ ব্যবহার হচ্ছে যে জীবদেহে শক্তি সরবরাহ করে,
জীবদেহে দেখো স্টার্চ, এই স্টার্চ ভেঙে কিসে পরিণত হবে? স্টার্চ ভেঙে হচ্ছে গ্লুকোজে পরিণত হবে, ঠিক না? সো এই গ্লুকোজ থেকে কি আলটিমেটলি আমরা হচ্ছে এটিপি পাবো বা শক্তি পাবো। সো স্টার্চ ভেঙেই হচ্ছে আমরা শক্তি পাইতেছি। তারপরে এর পঞ্চম কাজ কি? এর পঞ্চম কাজ হচ্ছে কাগজ তৈরিতে বা আঠা তৈরিতে ব্যবহৃত হয় স্টার্চ। এর পঞ্চম কাজ কি? পঞ্চম কাজ হচ্ছে কাগজ বা আঠা তৈরিতে ব্যবহৃত হয়। ঠিক আছে, সো আশা করি এ পর্যন্ত বুঝতে পারছো। এই ছিল হচ্ছে আজকে আমাদের স্টার্চের ওভারঅল যতটুকু জানার। আশা করি তোমরা ঠিকঠাক মতো বুঝতে পারছো। নেক্সট ক্লাসে আমরা হচ্ছে সেলুলোজ দেখবো এবং তারপরে গ্লাইকোজেন দেখবো। তাইলেই কিন্তু আমাদের হচ্ছে কার্বোহাইড্রেট টপিকটা শেষ হয়ে যাবে এবং তারপরে আমরা প্রোটিনে প্রসিড করবো। সো বেস্ট অফ লাক, পড়াশোনা করতে থাকো, দেখা হবে আবার। আসসালামু আলাইকুম।